সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আলোচনা করব তোমাদের বাংলা পাঠ্য বইয়ের ষষ্ঠ অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদ নাটক নিয়ে। এ অধ্যায়ে যতগুলো কাজ আছে আমি চেষ্টা করব সহজভাবে তোমাদের বুঝে দিতে, যেন তোমরা বুঝে লিখতে পারো। আমি সম্পূর্ণ পরিচ্ছেদটা একটা ভিডিওর মধ্যে আলোচনা করব, হয়তো এই কারণে ভিডিওটা লম্বা হয়ে যেতে পারে। এজন্য তোমার যার যে অংশ প্রয়োজন তোমরা সেই অংশ দেখে গেলে পারো। চলো ক্লাসটা শুরু করি। আমাদের ষষ্ঠ পরিচ্ছেদে যে নাটকটি আছে নাটকটির নাম হলো সেই ছেলেটি, লিখেছে মামুনুর রশিদ। আমি নাটকটা পড়লাম না, এমনিতে ভিডিওটা লম্বা হবে, তোমরা নিজেরা পড়ে নিও। নাটকটা ভালোভাবে পড়ে নিবে, নাটকটা প্রয়োজনে কয়েকবার পড়ে নিবে নাটক। তাহলে তোমরা সামনের দিয়ে যে কাজগুলো করতে তোমাদের সহজ লাগবে। নাটক পড়ার পরে তোমরা শব্দার্থগুলো পড়ে নিবা, প্রয়োজনে মুখস্থ করে নিবা শব্দার্থগুলো। এরপর একটা কাজ আছে তোমার জন্য, নাটকের চরিত্র। এই নাটকের যেসব চরিত্র আছে তাদের নাম ও সংক্ষিপ্ত পরিচয় লেখো। মানে এখানে আমাদের নাটকটার মধ্যে যে চরিত্রগুলো আছে তাদের নাম এবং সংক্ষিপ্ত একটা পরিচয় লিখবা তোমরা। দেখো এটা কিভাবে লিখবা। নাটকের মধ্যে প্রথম যে চরিত্রটা দেখি আমরা সেটা হলো সাবু। সাবু আজ্জুর বন্ধু। সাবু আর আজ্জু একই ক্লাসে পড়ে। এরপর চরিত্রটা হলো আজ্জু। সেই ছেলেটি নাটকের কেন্দ্রীয় চরিত্র আজ্জু। মেন চরিত্র যেটা বলি আমরা সেটাকে আজ্জু। তাকে কেন্দ্র করেই এই নাটকের ঘটনাগুলো এগিয়ে চলে। মানে নাটকের পুরো নাটকটা তাকে কেন্দ্র করে লেখা। এরপরে 3 নম্বর চরিত্র দেখি আমরা আইসক্রিমওয়ালা। তিনি আইসক্রিম বিক্রি করেন। এরপরে চরিত্র হলো লতিফ স্যার। লতিফ স্যার সাবু এবং আজ্জুদের শ্রেণী শিক্ষক, ক্লাস টিচার। উনি লতিফ স্যার কি ওনাদের ক্লাস টিচার ওদের। তিনি প্রায় লক্ষ্য করেন যে আজ্জু ক্লাসে অনুপস্থিত থাকে। এরপর একটা চরিত্র দেখবে তোমরা সোমেন ও আজ্জুর বন্ধু। তারা একই শ্রেণীতে পড়ে, একসাথে স্কুলে যায়। আর একটা চরিত্র আছে তোমাদের মিঠু, আজ্জুর স্কুলের সহপাঠী, ও আজ্জুর ক্লাসে পড়ে। নাটকের মধ্যে আরেকটা চরিত্র হলো মিঠাওয়ালা, হাওয়াই মিঠাওয়ালা। তিনি গ্রামে ঘুরে ঘুরে হাওয়া মিঠাই বিক্রি করেন। তোমরা হাওয়া মিঠাই চিনছো নিশ্চয়, যেটা মিষ্টান্ন, অনেক মিষ্টি থাকে, অনেক মানে মুখে দিলে থাকে না, এটা হাওয়া মিঠাই বলে এটাকে। এগুলো ছিল আমাদের নাটকের যে চরিত্রগুলো। ঠিক আছে, তোমরা এখানে দেখে নোট করে নিতে পারো। এরপরে কাজটা হলো বলি ও লিখি। সে ছেলেটি নাটকটি কাহিনী প্রথমে গল্পের মতো করে বলো, তারপর লেখো। যে তোমরা নাটকটা পড়লা, এটা প্রথমে গল্পের মতো করে বলো, তারপর এটা লিখবা। এটাকে শখ দেওয়া আছে বইয়ের মধ্যে লিখে নিবা। এটার জন্য আমি একটা নমুনা উত্তর রেডি করে রাখছি, আমি দেখা দিচ্ছি তোমাদের কিভাবে লিখতে হবে। এটা নমুনা উত্তর। সোমেন, সাবু আর আজ্জু একই শ্রেণীতে পড়ে। তারা একসাথে স্কুলে যায়। কিন্তু কিছুটা পথ হাঁটার পরেই আজ্জুর পা ব্যথা শুরু হয়ে যায়, তাই সে পথে বসে পড়ে। তখন সোমেন তাকে রেখে চলে যায়। এদিকে সাবু ফিরে এসে আজ্জুকে পথে বসে থাকতে দেখে এবং কারণ জানতে চায়। আজ্জু তাকে বলে যে আমি আর হাঁটতে পারছি না। তখন সাবু তাকে বলে রোজ রোজ তার জন্য স্যারের বকুনি খেতে হয়। সাবুও তখন আজ্জুকে ফেলে চলে যায় আর আজ্জু পথে বসে পড়ে। কিছুক্ষণ পর আইসক্রিমওয়ালার সাথে দেখা হয় আজ্জুর। ও যে পথে বসেছিল, আইসক্রিমওয়ালা যাওয়ার পথে দেখা হয়েছে। আইসক্রিমওয়ালা পরে আসে হাওয়া মিঠাওয়ালা। সে আজ্জুকে ডাকে, সাড়া দিতে চায় না। আজ্জু তাকে ডাকলে তাকে সে সাড়া দেয় না। স্কুলে লতিফ স্যার লক্ষ্য করেন আজ্জু স্কুল অনুপস্থিত। স্যার সাবুর কাছে জানতে চান আজ্জু অনুপস্থিত কেন। সাবু জানায় যে আজ্জু মাঝপথে এসে থেমে যায়। সে মাঝপথে মানে স্কুল আসার পথে কিছু হাঁটার পরে কি থেমে যায় এবং তাদেরকে চলে আসতে বলে। আজ্জু মাঝে মাঝে এমন করে। স্যার বুঝতে পারেন আজ্জু নিশ্চয় কোনো সমস্যা আছে। তখন স্যার সাবু আর সোমেনকে নিয়ে আজ্জুর কাছে যাওয়ার জন্য রওনা দিলেন। এদিকে আজ্জু স্কুলে যেতে না পেরেও মন খারাপ করে বসে থাকে। সে ম্যাগ আর ফাঁকির কাছে তাকে স্কুলে পৌঁছে দেওয়ার আবদার করে এবং বসে বসে কাঁদতে থাকে। এমন সময় লতিফ স্যার এসে উপস্থিত হন। এমন সময় কি ও কান্না করতেছিল, এমন সময় স্যার আসি উপস্থিত হয়েছে। স্যার আজ্জুকে জিজ্ঞেস করেন, আজ্জু তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তুমি স্কুল যাওনি কেন? আজ্জু তার পা দুটি স্যারকে দেখায়।
স্যার দেখলেন আদ্যু রোগে ভুগছে। আদ্যু কি রোগে ভুগছে, তার পা দুটি বেশ চিকন হয়ে গেছে। তখন স্যার আদ্যুকে চিকিৎসা করানোর আশ্বাস দেন এবং তার বন্ধুদের উপদেশ দেন তারা যেন আর আদ্যুকে ফেলে রেখে না চলে আসে। স্যার বুঝতে পারছে যে আদ্যুর মধ্যে একটা রোগ দেখা দিছে, হ্যাঁ, এবং স্যার বলছে কি এটা ট্রিটমেন্ট করাবে, চিকিৎসা করাবে। এবং তার বন্ধুদেরকে বললো কি ওরা যেন ওকে রেখে চলে না আসে। তখন আদ্যুর বন্ধুরা তার ভুল বুঝতে পারে। হ্যাঁ, এতটুকু লিখলে তোমরা হবে, মানে গল্পটা, এই নাটকটাকে গল্প আকারে এতটুকু লিখলে তোমাদের হবে। তোমাদের এরপরে কাজটি হলো জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। আমরা যে নাটকটা পড়লাম এটার সাথে আমার জীবনের সাথে সম্পর্ক খুঁজবো। সে ছেলেটি নাটকের সাথে তোমার জীবনে বা চারপাশে কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তার নিচে লেখো। তোমার আশেপাশে বা আমাদের আশেপাশে এরকম আদ্যুর মতো কেউ আছে নাকি, মানে এরকম কোনো সমস্যা হয় নাকি, এটা আমি মিলে দেখবো। এটা ছক দেওয়া হচ্ছে, একটা ছকের মধ্যে তুমি লিখতে হবে। দেখো এটা কিভাবে লিখবা, এটা একটা নমুনা উত্তর, তুমি চাইলে এখান থেকে দেখি লিখতে পারো। সে ছেলেটি নাটকে আদ্যু একদম প্রতিবন্ধী শিশু। সে কি তার যে অসুস্থতা আছে এটা কি প্রতিবন্ধী বলে আমরা আমরা আমাদের চারপাশে এমন অসংখ্য বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ দেখি। এদেরকে আমরা কি বলি? বিশেষ সম্পন্ন চাহিদা সম্পন্ন মানুষ বলি। কিন্তু খুবই দুঃখের বিষয় এই যে এইসব মানুষে আমরা সহানুভূতিশীল দৃষ্টিতে দেখি না। কিন্তু খুব আফসোস এটা আমাদের, আমরা যারা এরকম আছে আমাদের সমাজের মধ্যে, যারা চাহিদা সম্পন্ন মানুষ, তাদেরকে আমরা কি সহানুভূতি দৃষ্টিতে দেখি না, বরং এদের সাথে খারাপ আচরণ করি। অথচ এরা আমাদের মতো মানুষ, কিন্তু এরা আমাদের মতোই মানুষ, কিন্তু অনেকে তাদের প্রতি ঘৃণা ও বিদ্বেষ পোষণ করে থাকে। আবার অনেক লোক আছে এরকম, তাদেরকে কি ঘৃণা করে বা বিদ্বেষ পোষণ করে। অনেক সময় ক্লাসের সহপাঠীরা তাদের সাথে বাজে আচরণ করে, কিন্তু এরকম কাজ একদম করা উচিত নয় আমাদের। কিন্তু এরকম কাজ একদমই করা উচিত নয়। আমরা আমাদের আশেপাশে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে, আমাদের ক্লাসমেটের মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন কোনো মানুষ থাকে, কোনো ক্লাসমেট থাকে, আমরা ওদের সাথে খারাপ আচরণ করব না, এটা আমাদের উচিত নয়। আমরা আমাদের সমাজে প্রতিবন্ধীদের প্রতি খারাপ আচরণকারীদের যেমন দেখি, তেমনি লতিফ স্যারের মতো মহৎ হৃদয়ের মানুষও দেখি। আমাদের সমাজের মধ্যে যেমন কিছু লোক আছে খারাপভাবে দেখে ওদেরকে, আবার এমনও কিছু লোক আছে আমার স্যারের মতো যারা মানুষ অনেক ভালোভাবে দেখে ওদেরকে, যারা প্রতিবন্ধীদের যে সেবায় এগিয়ে আসে, যারা কি আসে প্রতিবন্ধী সেবায় এগিয়ে আসে। তাই আমাদের সকল উচিত লতিফ স্যারের আদর্শ অনুপ্রাণিত হয়ে প্রতিবন্ধীদের প্রতি ভালো আচরণ করা। তাই স্যার এখানে যে ভালো আচরণ করছে ওনার মতো করে আমাদের উচিত কি করা, সবার সাথে ভালো আচরণ করা এবং বিপদে তাদের পাশে থেকে সাধ্য মতো সাহায্য করা, এবং ওদের যে সমস্যা হয় ওই সমস্যাতে তাদের কি পাশে থেকে তাদেরকে সাহায্য করা। তাহলে আমাদের এই পৃথিবী সবচেয়ে সুন্দর হয়ে উঠবে। তাহলে আমাদের পৃথিবীটা কি আরো সুন্দর একটা পৃথিবী হয়ে উঠবে। এই উত্তরে তুমি এতটুকু লিখলে হবে। এরপর কাজটা হলো নাটকের বৈশিষ্ট্য খুঁজি। সেই ছেলেটি একটি নাটক, নাটকের সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে। নিচের প্রশ্নগুলো উত্তর খোঁজার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করো। তোমরা শুধু হ্যাঁ বা না টিক দিবে না, সাথে সাথে প্রশ্নগুলো একটু বোঝার চেষ্টা করবা। আমি আশা করবো তোমরা শুধু হ্যাঁ না টিক দেখবে না, সাথে সাথে তোমরা কি লাইনের অর্থটা বুঝবা, প্রশ্নটা বুঝবা। এই যে এই প্রশ্নগুলো পড়েই তোমরা যেটা বুঝবা এটার মধ্যে হ্যাঁ অথবা নাতে কি টিক দিবা। যদি থাকে তাহলে হ্যাঁতে টিক দিবা, আর না থাকলে নাতে টিক দিবা। দেখো এটা আনসারটা কিভাবে লিখতে হবে। লাইনের শেষে কি মিল শব্দ আছে? না। কবিতার মধ্যে প্রায় কবিতার মধ্যে শেষের শব্দটা কি থাকে? মিল থাকে, কিন্তু নাটকের মধ্যে এটা মিল থাকে না, এই জন্য আমরা নাতে টিক দিব। 2 নাম্বার, পড়ার সময় কি তাল রক্ষা করতে হয়? এটা যখন পড়ি তখন কি তাল রক্ষা করতে হয় গানের মতো করি? না, গানের মধ্যে তাল থাকে, তাল রক্ষা করেই পড়তে হয়। কিন্তু আমাদের এই যে নাটকের যে পড়ার সময় আমাদের তাল রক্ষা করতে হয় না, এজন্য নাতে আমরা টিক দিব। লাইনগুলোতে শব্দ সংখ্যা কি সমান? আমাদের কবিতার মধ্যে যে প্রত্যেক প্রায় লাইনগুলো কি হয়? সমান হয়। এখানে কি লাইনগুলো সমান কবিতার মতো? না, এই জন্য আমরা কি নাতে টিক দিব। এরপরে প্রশ্ন ছিল সুর করে গাওয়া হয় কি না? সুর করে গাওয়া হয় কি, মানে এটা কি নাটকের কথাগুলো সুর করে গাওয়া হয়? না, আমাদের গানের কথাগুলো যেভাবে সুর করে গাওয়া হয় এবং কবিতার লাইনগুলো যেভাবে গানের মতো গাওয়া যায়, কিন্তু এটাকে গাওয়া যায় না, এজন্য নাতে আমরা টিক দিব। এটি কি পদ্য ভাষায় লেখা? এই যে নাটকের কথাগুলো যে আমরা নাটকটা পড়লাম, এটা কি পদ্য ভাষা?
না, এটা পদ্য ভাষা না। পদ্য ভাষায় লেখা হয় কবিতা, এটা কি গদ্য ভাষায় লেখা, এজন্য আমার নাতে টিক দিব। এরপর প্রশ্ন, এটি কি গদ্য ভাষায় লেখা? হ্যাঁ, নাটকটা গদ্য ভাষায় লেখা হয়, এজন্য হ্যাঁতে আমরা টিক দিব। এখানে কোন চরিত্র আছে কি? চরিত্র বলতে বোঝাচ্ছে যারা এখানে, যাদের একটা নাটকের মধ্যে অনেকগুলো ক্যারেক্টার থাকে, অনেকগুলো চরিত্র থাকে, যাদের ঘটনার উপরে কি নাটকটা বড় হয়, তাহলে এখানে অনেকগুলো চরিত্র আছে, এজন্য আমরা হ্যাঁতে টিক দিব। এখানে কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে কিনা? এই নাটকের মধ্যে কোন একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, মানে একটা বিষয়ের উপর আলোচনা করা হয়েছে? না, এটা একটা বিষয়ের উপর আলোচনা করা হয়নি। যেমন আমরা প্রবন্ধে পড়ছি, প্রবন্ধ কিন্তু একটা বিষয়ের উপর আলোচনা করা হয়, কিন্তু এটাতে একটা বিষয় আলোচনা করা হয় না, এটা একটা সংলাপের মাধ্যমে নাটকটা এগিয়ে যায়, তাহলে না তা আমরা টিক দিব। এটি একাধিক অনুচ্ছেদে ভাগ করা কিনা? আমরা যে প্রবন্ধ লিখছি, আমরা এর আগের ক্লাসে, আমার এখানে একটা ক্লাস আছে, আগের ক্লাসে তোমাদের প্রবন্ধ, ওখানে দেখবো আমরা প্যারা প্যারা করছি, অনুচ্ছেদ আগে লিখছি প্রবন্ধটা, কিন্তু এখানে নাটকে কোনো প্রবন্ধ থাকে, মানে নাটকের প্রবন্ধের মতো অনুচ্ছেদ থাকে না, এজন্য আমাকে দিব নাতে টিক দিব। এর মধ্যে কোনো সংলাপ আছে কিনা? হ্যাঁ, এটা সংলাপ আছে, নাটকের মধ্যে কি থাকে? সংলাপ থাকে। সংলাপ বলতে এই যে আজু যে মেন চরিত্র আছে, ও যে কথাগুলো বলে, ওর কথাগুলো একটা সংলাপ, নাটকের মধ্যে কি থাকে? সংলাপ থাকে। সংলাপ, এই জন্য আমরা হ্যাঁতে টিক দিব। এটি অভিনয় করা যায় কিনা? হ্যাঁ, নাটকে সবসময় কি করা যায়? অভিনয় করা যায়। এখানে আমাদের 7টা চরিত্র দেখছি না আমরা একটু আগে, এই 7 জন মিলিয়ে একটা নাটক করা যায়, নাটকটা করা যাবে অভিনয় করার মাধ্যমে, এর জন্য আমরা হ্যাঁতে টিক দিব। এটি ছিল তোমাদের ছকের বৈশিষ্ট্যর যে টিক বলছে হ্যাঁ না টিক চিহ্নের উত্তরটা। এরপরে কাজটা হলো তোমাদের, যে কোনো একটি বিষয় নিয়ে দুটি চরিত্রের মধ্যে সংলাপ রচনা করো। সংলাপ বলতে কথোপকথন যেটা বলি আমরা, ওটা অনেকটা সংলাপের মতো। বলছে যে কোনো একটি বিষয় নিয়ে দুটি চরিত্রের মধ্যে সংলাপ রচনা করো, তাহলে এখানে কজন থাকবে? 2 জন, ওরা কথা বলবে, ওটা হবে কি? সংলাপ, মানে একটা বিষয় থাকবে। এটা তোমার এখানে লিখতে হবে, তোমাদের ছক দেওয়া আছে এখানে, ছকের মধ্যে লিখতে হবে। দেখো এটা কিভাবে লিখবা। সংলাপ লিখি, তোমাদের জন্য একটা নমুনা উত্তর আমি এখানে বুঝে দিচ্ছি, তোমরা কিভাবে লিখবে এটা। সহায়ক দুর্ঘটনা নিয়ে 2 শিক্ষার্থীর মধ্যে সংলাপ, ওদের একজন নাম বিজয়, একজন নাম কি? মুহিন। তোমাদের বই বলা আছে 2টা চরিত্র, এই জন্য আমরা 2 জন নাম লিখতে হবে, একটা বিজয় একটা মুহিন। বিজয়, প্রতিদিন কত লোক সড়ক দুর্ঘটনায় মারা যায় তুমি জানো? মুহিন বলতেছে, মুহিন, আমার মনে হয় এর সঠিক হিসেব নেই, কারণ সব খবর তো পত্রিকা আর টিভিতে আসে না, এটার সঠিক খবর হিসেবটা রাখা সম্ভব না, কারণ আমার সব খবর তো আর টিভিতে আর পত্রিকা আসে না। বিজয়, আমাদের দেশের কত মূল্যবান জীবন এভাবে শেষ হয়ে যায়। ও শোনার পরে বলতেছে, আমাদের দেশে কত মূল্যবান জীবন এভাবে শেষ হয়ে যায়। মুহিন বলতেছে, বিজয় তুমি ঠিক বলেছ, এর একটা প্রতিকার হওয়া দরকার, এটার কি একটা প্রতিকার হওয়া দরকার। আচ্ছা, এসব দুর্ঘটনার পিছনে মূল কারণ কি তুমি বলতে পারো? মুহিন জিজ্ঞেস করতেছে বিজয়কে, এর মূল কারণটা কি? বিজয় বলতেছে, আমার মনে হয় সড়ক দুর্ঘটনার কারণ প্রতিযোগিতার মনোভাব। মুহিন বলতেছে, সেটা কেমন? কিসের প্রতিযোগিতা? বিজয় বলতেছে, গাড়ি চালকেরা কার আগে কে যাবে এই প্রতিযোগিতায় ব্যাপকভাবে দ্রুত গাড়ি চালায়, এছাড়া অনভিজ্ঞ চালক সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে দায়ী। ও বলতেছে যে প্রতিযোগিতা বলতে কি বোঝাচ্ছি, কে কার আগে যাবে, কোন গাড়িটা কার আগে যাবে, একটা যে ব্যাপার একটা ব্যাপার আছে, এটা একটা দায়ী। মুহিন বলতেছে, হ্যাঁ, লাইসেন্স নেই এমন অসংখ্য চালক রয়েছে যারা প্রশিক্ষণ না নিয়ে বড় গাড়ির চালক হয়ে যায়। মুহিন বলতেছে, হ্যাঁ, লাইসেন্স নাই, অনেক লোকের, অনেক ড্রাইভার কি লাইসেন্স নাই, কিন্তু ওরা গাড়ি চালাচ্ছে। বিজয়, আইনের প্রয়োগ যেমন এক্ষেত্রে জরুরি, তেমন জনসচেতনতারও প্রয়োজন হয়েছে। এখানে আমাদের এই ব্যাপারটাতে আইন যেমন প্রয়োজন, ঠিক আমাদের ধর কিছু কিছু সচেতন হতে হবে। মুহিন, আমরা একটা কাজ করতে পারি। মুহিন বলতেছে, আমরা একটা কাজ করতে পারি, আমাদের ক্লাসের সকল শিক্ষার্থীদের নিয়ে সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার বিষয়ে একটি স্মারকলিপি তৈরি করে জেলা প্রশাসকের নিকট জমা দিতে পারি। বিজয় বলতেছে, ভালো চিন্তা করছো, চলো আমরা এই বিষয়ে ক্লাসে সবার মতামত নিই। তোমরা এইভাবে একটা সংলাপ লিখলে পারো, 2 জন মিলে একটা সংলাপ লিখবে, এখানে একটা বিষয় দিবা, বিষয় দিয়ে তোমরা এর একটা সংলাপ লিখবা। তোমরা, আমি এখানে একটা দিছি, তোমরা চাইলে এর মতো করে অন্য একটা সংলাপ লিখতে পারো। এটাই ছিল আজকে আমাদের ক্লাস। আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবে না। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।